বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আমি তোমাদের বিবি অনার্স পার্ট 3 অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সটির পাঠদান করছি। এর আগে আমরা 10টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সর্বশেষ 11তম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো এই করোনা মহামারী চলাকালীন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের লেখাপড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই মহতী উদ্যোগের জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের মহৎ উদ্যোগে আমাকে একজন রিসোর্স পার্সন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আমি তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত অনুভব করছি। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সের 11তম যে অধ্যায় রয়েছে ম্যানেজিং চেঞ্জ, অর্থাৎ ব্যবস্থাপনা পরিবর্তন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে এক মানুষ তার উদ্দেশ্য অর্জন করার জন্যই সংঘবদ্ধ হয়ে বসবাস করে, সমাজবদ্ধ হয়ে বসবাস করে এবং এই সংঘবদ্ধ মানুষের যে কাঠামো, এটাকে আমরা সংগঠন বলে থাকি। এবং এই সংগঠনের যে বিষয়টি, এই উদ্দেশ্য অর্জনের জন্য মানুষ সংগঠনে জড়িত হয় এবং এখানে অন্যান্য উপাদান জড়ো করে এবং তাদের উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করে থাকে এবং কৌশল নির্ধারণ করে তারা সংগঠন পরিচালনা করে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য সবসময় একটি সুনির্দিষ্ট কাঠামো, সংগঠনে একটি সুনির্দিষ্ট কাঠামো অনেক সময় ভূমিকা রাখতে পারে না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানে একটা সুনির্ধারিত কাঠামো থাকে, কিন্তু এই কাঠামো সবসময় কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সেজন্য সময়ের পরিবর্তনের সাথে সাথে এর কিছু কিছু সংস্কার বা পরিবর্তন সাধন করতে হয়। তাহলে বোঝা গেল যে সংগঠন যে ব্যবস্থাপনা কাঠামো দিয়ে পরিচালিত হয়, এটির পরিবর্তন হয়ে থাকে বা পরিবর্তনের প্রয়োজন পড়ে। সেটি পরিবর্তিত পরিস্থিতির কারণে। যদি অবস্থা বা পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে এটি পরিবর্তনের প্রয়োজন পড়ে। মানুষ যে সংগঠন তৈরি করে সেটা তার উদ্দেশ্য অর্জন করার জন্য, এবং সেই উদ্দেশ্য অর্জনের জন্য সে সংগঠনের একটা কাঠামো তৈরি করে, এখানে দায় দায়িত্ব অর্পণ করে, কার্যাবলী সম্পাদন করে এবং এটার মাধ্যমে তাদের সুনির্ধারিত যে লক্ষ্য সেটা অর্জনের চেষ্টা চালায়। কিন্তু এই যে নির্দিষ্ট কাঠামো, এই কাঠামোটি সবসময় কনস্ট্যান্ট থাকে না। পরিস্থিতি পরিবর্তনের কারণে এটির কাঠামোর পরিবর্তন হয় এবং এই বিষয়টিকে ব্যবস্থাপনাকে চিন্তা করতে হবে এবং পরিবর্তিত প্রেক্ষাপটের ধারণাকে ধারণ করেই, অর্থাৎ পরিবর্তিত যে পরিস্থিতি, এটাকে ধারণ করেই ব্যবস্থাপনাকে সাংগঠনিক কাঠামো ও তার কাঠামোর যে যান্ত্রিক বা অযান্ত্রিক যে উপাদানগুলো আছে সেগুলো নির্ধারণ করতে হবে এবং ব্যবহার করতে হবে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতি আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতে পারে, প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, বাজার সম্প্রসারিত হতে পারে, পারিপার্শ্বিক যে পরিবর্তন রয়েছে ইত্যাদি থাকতে পারে। তো মূলত এইগুলো মেনটেন করে সংগঠনের দক্ষতা বৃদ্ধি করে সাংগঠনিক যে উদ্দেশ্য সেটি অর্জন করার জন্য অবশ্যই সাংগঠনিক পরিবর্তন অপরিহার্য। তো সেই সাংগঠনিক যে পরিবর্তন হবে সেই বিষয়টি, অর্থাৎ এই পরিবর্তনটা ব্যবস্থাপনা করে থাকেন এবং ব্যবস্থাপনা যে কাজটি করে সেটি ব্যবস্থাপনা। তো এই বিষয়টির যে পরিবর্তন, ব্যবস্থাপনার যে পরিবর্তন, সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচ্য বিষয় আমরা আলোচনা করব। তো সেই আলোচনার শুরুতে প্রথমে আমরা জানবো যে সাংগঠনিক পরিবর্তন বিষয়টি কি বা সংজ্ঞা কি। সংগঠনে একটি কার্য সম্পাদন কাঠামো, আমরা জানি যে সংগঠন একটি কার্য সম্পাদন কাঠামো এবং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য যেটি সেটি অর্জন করে থাকে।
বর্তমান বিশ্বে শিল্প ব্যবসা পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো যে করোনা মহামারীর কারণে গোটা বিশ্বে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি খুবই নাজুক। সেখানে অনেকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগ প্রত্যাহার করছে। সেখানে অনেক কর্মচারীদের তাদের চাকরি হারাচ্ছে। এরকম আ মানে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কিন্তু সংগঠনকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য এই ধরনের ব্যবস্থাগুলো নিতে হচ্ছে। তো এরকম বর্তমান বিশ্বের যে শিল্প ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং সংগঠনকে এই পরিবর্তনশীলতার সাথে বজায় রেখে, তাল রেখে তাকে তার প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং এর উপর নির্ভর করে এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মী এবং কর্মকর্তাদের তাদের আচরণ নির্ধারণ হবে। অর্থাৎ তারা কে কি করবেন, কি দায়িত্ব পালন করবে সেই আচরণটি নির্ধারিত হবে। এবং কর্মীরা পরিবর্তিত সংগঠন ও রূপরেখা অনুযায়ী তাদের কাজ বা আচরণ তারা করবেন। এবং তারা করতে বাধ্য। কারণ মানে পরিবর্তিত অবস্থার সঙ্গে যে খাপ খাওয়ানো আ জন্য যেকোনো কাঠামোর পরিবর্তনই আ যেটা সংগঠনের মধ্যে করা হয় সেটি সাংগঠনিক কাঠামো এবং এই পরিবর্তনকে কর্মীদের মেনে নিতে হবে এবং সেটা অনুযায়ী তাদের কাজ করতে হবে। আ তো নিউস্ট্রম এবং কিট ডেভিস এই সংগঠনের যে সাংগঠনিক পরিবর্তন সেটা সম্পর্কে উনি যে কথাটি বলেছেন সেটা এরকম যে সংগঠনে কর্মীদের কার্য সম্পাদনের পথে প্রভাব বিস্তারকারী কার্য পরিবেশের বিকল্পায়নকে পরিবর্তন বলে। অর্থাৎ সংগঠনে যে কর্মীরা যে কাজ করতেছে, যে পথে তারা কাজ করে বা যে প্রক্রিয়ায় তারা কাজ করে, সেইটার উপরে যে বিষয়গুলো অ প্রভাব বিস্তার করে পরিবেশে যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে, সেই প্রভাবের কারণে বিকল্পায়ন মানে এটাকে পরিবর্তন করে পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে এটাকেই পরিবর্তন বলা হয়, সাংগঠনিক পরিবর্তন বলা হয়। তো এই সাংগঠনিক পরিবর্তন আ সাধারণত ২ ধরনের হতে পারে। অর্থাৎ সাংগঠনিক যে পরিবর্তনের বিষয়টি এটি ২ ধরনের হতে পারে। একটি হলো পরিকল্পিত পরিবর্তন, আরেকটা হলো অপরিকল্পিত বা দৈব পরিবর্তন। তো আ পরিকল্পিত পরিবর্তন যেটি আ আ বলা যায় সেটি হলো যে সংগঠনের আ আ যে সাংগঠনিক কাঠামো রয়েছে আ সেইটি যখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংগঠনে পরিবর্তন আনা হয়, তখন সেটিকেই পরিকল্পিত পরিবর্তন বলা হয়। এই ধরনের পরিবর্তনের জন্য সংগঠনকে উদ্যোগ গ্রহণ করতে হয়। যেমন ভিডিও ক্যাসেটের চাহিদা ক্রমবর্ধমান হারে হ্রাস পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ইতিমাত্রই কিন্তু কেবল টিভি নেটওয়ার্ক এর ব্যবসা শুরু করেছে। একসময় এই ভিডিও ক্যাসেটের ব্যবসা অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে আ আ তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত অগ্রগতির কারণে এখন সবার বাড়িতে সবাই কেবল টিভি নেটওয়ার্ক ব্যবহার করে, কেবল টিভি ব্যবহার করে। সেই কারণে কিন্তু ওই সমস্ত ভিডিও ক্যাসেটের ব্যবসায়ীরা সেই ব্যবসা পরিবর্তন করে, ব্যবসা কাঠামো পরিবর্তন করে তারা কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা শুরু করেছে। তো এই ধরনের যে পরিবর্তন আ এইটি আ ব্যবসার মৌলিকগত পরিবর্তন না হলে কিন্তু কাঠামোগত পরিবর্তন এখানে আনা প্রয়োজন এবং এই ধরনের পরিবর্তনকে পরিকল্পিত পরিবর্তন বলা হয়। আরেকটা হচ্ছে অপরিকল্পিত বা দৈব পরিবর্তন। আ যখন কোনো পরিবর্তিত পরিস্থিতির কারণে সংগঠন হঠাৎ করে কোনো পরিবর্তন আনতে হয়, তখন সেটাকে অপরিকল্পিত বা দৈব পরিবর্তন বলে। আগেরটি ছিল পরিকল্পিত অর্থাৎ একটি ব্যবসা না করলে সংশ্লিষ্ট এর সাথে আরেকটা ব্যবসা সেটা করবে। পরিকল্পিত তার আগে থেকে এরকম একটা পরিকল্পনা থাকে। যে পরিবেশ পরিস্থিতি যদি পরিবর্তন হয় তাহলে আমরা এভাবে কাজ করব। আবার ২য় যেটি আছে অপরিকল্পিত পরিবর্তন। এইটি সাধারণত আ যখন কোনো মানে পরিবেশ বা পরিস্থিতি আ হঠাৎ করে সংগঠিত হয়, সংগঠনে হঠাৎ করে আম এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় এবং সংগঠনকে হঠাৎ করে তার কাঠামো পরিবর্তন করতে হয়। তখন এই ধরনের যে পরিবর্তনটাকে অপরিকল্পিত বা দৈব পরিবর্তন বলা হয়। আ যখন হঠাৎ করে উদ্ভূত কোনো প্রাপ্ত সুবিধাদি যদি প্রতিষ্ঠান গ্রহণ করতে হয়, দেখা গেল যে ব্যবসা জগতে একটা পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানের সামনে মুনাফা অর্জন করার একটা নতুন সুযোগ সুবিধা আসলো। তখন এই ধরনের আ আ ব্যবসা করে মুনাফা অর্জন করার জন্য তাৎক্ষণিকভাবে নতুন করে এই ধরনের কর্মকাণ্ড যদি সংগঠনের মধ্যে যুক্ত করা হয়, তাহলে এই যে পরিবর্তন হলো, এই সংযুক্তি ঘটানোর কারণে যে পরিবর্তন হলো, এটাকে আমরা অপরিকল্পিত বা দৈব পরিবর্তন বলে থাকি। তো এই হলো সংগঠনের পরিবর্তনের ধরন। তাহলে আমরা ২ ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। একটি হলো পরিকল্পিত পরিবর্তন,
এবং আরেকটি হলো অপরিকল্পিত বা দৈব পরিবর্তন। মোট কথা হলো যে সংগঠনের যে কার্যক্রম এইটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একটা নির্ধারিত কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হয় এবং এর ভিতর কর্মী ব্যবস্থাপকেরা কাজ করেন। কিন্তু ব্যবসা পরিবেশ যেহেতু প্রতিনিয়তই পরিবর্তনশীল, সেহেতু এই পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সংগঠনকে তার কাঠামো পরিবর্তন আনতে হয়। এই যে পরিবর্তন বা বিকল্পায়ন এটাকেই সাংগঠনিক পরিবর্তন বলা হয়ে থাকে। তো দুই ভাবে পরিবর্তন হতে পারে, একটা পরিকল্পিতভাবে অর্থাৎ পূর্ব থেকে পরিকল্পনা করা থাকে সেভাবে পরিবর্তন হবে। আর যদি হঠাৎ করে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, কোনো সুযোগ সুবিধা আসলো, সেইটা গ্রহণ করার জন্য যে পরিবর্তন করা হয় সেটাকে অপরিকল্পিত বা দৈব পরিবর্তন বলা হয়। তো হলো প্রিয় শিক্ষার্থী, হলো সাংগঠনিক পরিবর্তনের সংজ্ঞা এবং সাংগঠনিক পরিবর্তনের ধরন। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সাংগঠনিক পরিবর্তনের জন্য চাপ সৃষ্টিকারী উপাদান। অর্থাৎ সাংগঠনিক পরিবর্তন, সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনতে হবে বা আনার দরকার পড়বে বা করতে হবে, সেই ক্ষেত্রে কি যে উপাদানগুলো চাপ সৃষ্টি করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী, আমরা জানি যে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেমন প্রকৃতিতে ঋতুচক্র আবর্তনে তাদের ঋতু পরিবর্তন হয়, তেমনি সংগঠন ও পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের সাথে সংগঠনের মধ্যে পরিবর্তন হয়। অনেক সময় এই পরিবর্তন প্রত্যক্ষ করা যায়, আবার অনেক সময় করা যায় না। কিন্তু পরিকল্পিত উপায়ে পরিবর্তন সাধন কোনো না কোনো সময় এটা অনিবার্য হিসাবে দেখা দেয়। কারণ হলো দ্রুত এবং জটিল পরিবর্তনশীল অবস্থার সঙ্গে কার্যকর খাপ খাওয়াতে না পারলে কিন্তু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তার অস্তিত্ব এবং সমৃদ্ধি বাধাগ্রস্ত হবে এবং অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে। সেই জন্য তাকে সংগঠনের পরিবর্তন অবশ্যই আনতে হবে। তো যেই উপাদানগুলো বা যে উৎস থেকে এই পরিবর্তনের চাপ আসতে পারে সেটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাহ্যিক চাপের উৎস, একটি হলো অভ্যন্তরীণ চাপের উৎস। বাহ্যিক চাপের উৎস হলো সংগঠনের বাইরের যে পরিবেশ থাকে সেখান থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে এবং সেগুলো প্রক্রিয়াজাতকরণ করে পণ্য সামগ্রী তৈরি করে বাহ্যিক পরিবেশে যে গ্রাহকরা বসবাস করে তাদের কাছে পণ্য বিক্রি করে সংগঠনকে ব্যবসা করতে হয়। সেই জন্য এই বাহ্যিক পরিবেশের যে উপাদানগুলো থাকে এইগুলোর চাপ এই সংগঠনের মধ্যে আসে এবং এই কারণে অনেক সময় সাংগঠনিক কাঠামো পরিবর্তন করতে হয়। তো বাহ্যিক চাপের উৎসসমূহের মধ্যে রয়েছে আইন ও অর্থনৈতিক ও আইনগত পরিবেশ বা উপাদান। যদি কোনো দেশে অর্থনৈতিক এবং প্রচলিত আইন ব্যবস্থা যদি পরিবর্তন সাধন হয় তাহলে সেক্ষেত্রে সাংগঠনিক আইন কাঠামো পরিবর্তন করতে হবে। যেমন মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, বাণিজ্য অস্থিতিশীলতা, শুল্ক আইনের সংশোধন বা পরিবর্তন, সাংগঠনিক নীতি পরিবর্তন, এই সমস্ত কারণেও দেখা যায় সংগঠনকে তার কাঠামো এবং নীতির পরিবর্তন আনা অনিবার্য হয়ে পড়ে। তো কোনো দেশে অর্থনৈতিক বা আইনগত উপাদানও বা এর পরিবর্তনে কিন্তু সাংগঠনিক পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয় হলো প্রযুক্তিগত পরিবর্তন। প্রতিনিয়তই প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি আসছে এবং সর্বক্ষেত্রে নতুন প্রযুক্তি আসছে এবং একটি প্রযুক্তি আসার ফলে আগের প্রযুক্তিটি অচল হয়ে যাচ্ছে। ফলে বর্তমান বিশ্বে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখতে সংগঠনগুলোকে প্রাণপণ চেষ্টা চালাতে হচ্ছে। দেখা যাচ্ছে যে একসময় কোনো প্রতিষ্ঠান হয়তো কারিগরি দিক দিয়ে, প্রযুক্তিগত দিক দিয়ে তারা অনেক ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে দেখা গেল তাদের ব্যবসা পরিবর্তন করে আবার নতুন করে আসতে হচ্ছে। যেমন একসময় ল্যান্ড ফোন এর ব্যবসা অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো চলে আসছে। ফলে এই যে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে পুরাতন প্রযুক্তিগুলো কিন্তু অচল হয়ে গেছে। অতএব প্রযুক্তিগত পরিবর্তন যদি হয় তাহলে অবশ্যই সাংগঠনিক কাঠামোতে কিন্তু পরিবর্তন আনতে হবে। এই যে দেখো, আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতাম, বর্তমানে আমরা অনলাইনে পাঠদান করছি। এই কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এখানে ক্যামেরা, এখানে রেকর্ডিং ইউনিট, এখানে এডিটিং ইউনিট এবং অনেক ধরনের ইকুইপমেন্টস এবং অনলাইনে যে ডিজিটালাইজ যে পদ্ধতি এবং ইন্টারনেট, সমস্ত ব্যবস্থা আমাদের করতে হয়েছে এবং এইগুলো আমাদেরকে ক্রয় করতে হয়েছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক নিয়ে আসতে হয়েছে এবং যারা ক্লাস নিচ্ছেন শিক্ষকদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়েছে। তো এইভাবে কিন্তু প্রযুক্তিগত পরিবর্তনে কিন্তু দেখো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাপক ক্ষেত্রে চিকিৎসা, স্বাস্থ্যসেবা সমস্ত খাতে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এরপর হচ্ছে প্রতিযোগিতা। বর্তমানে অবাধ ও মুক্ত বাজার অর্থনীতিতে তীব্র প্রতিযোগিতার আমরা লক্ষ্য করে থাকি।
এবং এই প্রতিযোগিতার ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করতে হয়, কর্মকাণ্ড পরিবর্তন করতে হয় এবং এই জন্য সাংগঠনিক কাঠামোর ভেতরে তাদেরকে পরিবর্তন আনার প্রয়োজন পড়ে। এরপর রয়েছে ভৌত পরিবেশ। ভৌত পরিবেশ বলতে এর অবকাঠামো গত বিষয়টির কথা বলা হয়। যে ভৌত পরিবেশে যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। যেমন কোনো বন্দরের কাছে কোনো কারখানা প্রতিষ্ঠা করা হলো, কিন্তু দেখা গেল কিছুদিন পরে ওই বন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লো। সেক্ষেত্রে কিন্তু ওই সংগঠনকে তার কারখানার স্থান অবশ্যই পরিবর্তন করতে হবে। সে আর কিন্তু ওইখানে কারখানা পরিচালনা করতে পারবে না। এরপরে আরেকটি বাহ্যিক বিষয় রয়েছে, সে উপাদান রয়েছে, সেটা হলো সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। কোনো দেশের দীর্ঘদিনের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ইত্যাদি যে কোনো ক্ষেত্রে অর্থাৎ ইত্যাদি ক্ষেত্রে যেকোনো পরিবর্তন সংগঠনের উদ্দেশ্য কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ সামাজিক সিস্টেম বা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, এমনি তো সামাজিক যে নিয়ম নীতি এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে প্রতিষ্ঠানগুলোকে মেনে চলতে হয় এবং সেটাকে মেনটেন করে ব্যবসা করতে হয়। তারপরে যদি এর ভিতরে কিছু পরিবর্তন আসে তাহলে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানকে সেটি মেনটেন করতে হবে। যেমন একসময় আমরা চিঠিপত্র দিয়ে যোগাযোগ করতাম। এখন আমরা টেলিফোনে, মোবাইলে বা ইমেইলে আমরা যোগাযোগ করছি। ফলে আমাদের এই কর্মকাণ্ডে যেমন পরিবর্তন হয়েছে, তো এই যোগাযোগ সিস্টেমে যেমন আগে চিঠিপত্র আনা-নেওয়াতে ডাক বিভাগে যে ধরনের কার্যক্রম পরিচালনা করত, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবর্তন সাধন করতে হচ্ছে। এরপর হচ্ছে বিশ্বনীতি। বর্তমানে বিশ্বনীতির পরিবর্তনও সাংগঠনিক কাঠামো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বনীতির ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করব। সেখানে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নের পতন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, চীনের মুক্তবাজার, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলা, ইরাক যুদ্ধের পরে এরকম বিচিত্র ঘটনা রয়েছে। এই সমস্ত কারণে ব্যবসা-বাণিজ্য উত্থান-পতন, জোট গঠন, জোট ভাঙন, এরকম বিচিত্র ধরনের ঘটনার কারণে কিন্তু সাংগঠনিক কাঠামো, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো অনেক পরিবর্তন সাধন করতে হয়েছে। এই হলো শিক্ষার্থীরা বাহ্যিক চাপের উৎসসমূহ। এর পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ চাপের উৎস। অভ্যন্তরীণ চাপের উৎস বলতে প্রথম যেটি আসে সেটা হলো প্রশাসনিক পরিবর্তন। প্রশাসন একটি সংগঠনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তারা পরিকল্পনা নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক গতিশীলতা আনয়ন করে এবং প্রতিষ্ঠানের ভারসাম্য বজায় রাখে। তো প্রশাসনিক ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যেও পরিবর্তন এসে থাকে। তো প্রশাসনিক পরিবর্তনে কিন্তু সাংগঠনিক কাঠামো পরিবর্তনে বাধ্য করতে পারে। এরপর হচ্ছে প্রযুক্তিগত কাঠামো পরিবর্তন। অর্থাৎ যদি প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রযুক্তি দিয়ে আধুনিকায়ন করা হলে কিন্তু পূর্বের যে কাঠামো রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটা হলো কর্মীর প্রকৃতি ও মনোভাব। সংগঠনে যে সমস্ত কর্মী রয়েছে তারা নিজস্ব ব্যক্তিগত আশা, আকাঙ্ক্ষা, মূল্যবোধ, সামর্থ্য ইত্যাদি নিয়ে প্রতিষ্ঠানে আসে। যদি এগুলো পরিবর্তন হয় তাহলে কিন্তু সাংগঠনিক কাঠামোর ভিতর পরিবর্তন আনতে হবে। এরপর হচ্ছে সমপ্রভাব। এই পরিবর্তনের একটি অন্যতম উৎস হলো সমপ্রভাব। অর্থাৎ সংগঠনের কোথাও কোনো পরিবর্তন যদি সৃষ্টি হয় তার ফল কিন্তু অন্যান্য ক্ষেত্রেও পড়বে। অর্থাৎ সংগঠনে যদি কোনো নতুন বিভাগে যদি একজন ব্যবস্থাপক পদ যদি সৃষ্টি করা হয় তাহলে কিন্তু অন্যান্য বিভাগেও কিন্তু ব্যবস্থাপকের পদ সৃষ্টি করার প্রয়োজন পড়তে পারে এবং সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনার প্রয়োজন পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সাংগঠনিক পরিবর্তনের জন্য চাপ সৃষ্টিকারী উপাদান। এই সমস্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ উৎস থেকে চাপ সৃষ্টি হয় এবং এই সমস্যার কারণে প্রতিষ্ঠান অনেক সময় সাংগঠনিক কাঠামো পরিবর্তনের জন্য বাধ্য হয়ে থাকে। তো এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে এই যে সাংগঠনিক পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন, এই পরিবর্তনে কিছু প্রতিবন্ধকতা বা বাধা অনেক সময় সৃষ্টি হয়। অর্থাৎ পরিবর্তন করতে গিয়ে কিছু বাধার সৃষ্টি হতে পারে। আমরা জানি যে মানুষ অভ্যাসের দাস। সে জীবনে একবার যা শিখে ফেলে বা অর্জন করে সেটাকে সে খুব সহজে পরিবর্তন করতে চায় না। দীর্ঘদিনের অভ্যাস চিরাচরিত যে তার কর্মপন্থা সেটা সে স্বেচ্ছায় সেটা থেকে সরে আসতে চায় না। সে সহজে পরিবর্তনকে মেনে নিতে চায় না। পারলে সে পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করে থাকে। তো এই ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে বা বাধা আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ব্যক্তিগত বাধা। কর্মীরা সাধারণত তাদের যে বর্তমান অবস্থা সেটাই তারা ধরে রাখতে চায়। কারণ এটাতে তারা অভ্যস্ত, তারা বর্তমান পদ্ধতির সাথে তারা পরিচিত। যদি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আসে তাহলে তারা সবাই কর্মক্ষেত্রে অনিশ্চয়তা করতে পারে।
অথবা তাদের চাকরি হারানোর আশঙ্কা হতে পারে। সেই জন্য তারা অনেক সময় এই পরিবর্তনকে বাধা দিয়ে থাকে। এরপর হচ্ছে অর্থনৈতিক বাধা। আ পরিবর্তনের ফলে প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থাকে। যেমন প্রযুক্তিগত পরিবর্তনের কারণে কর্মচারীদের মধ্যে অর্থনৈতিক ভীতি অনেক সময় সৃষ্টি হয়। যেমন প্রযুক্তি আসলে আ আগে যে সিস্টেমে কাজ হতো সেখানে অনেক সংখ্যক কর্মী লাগতো। আধুনিক প্রযুক্তির কারণে এখানে কর্মীর সংখ্যা কম লাগবে। সেক্ষেত্রে চাকরি যেতে পারে, বেকারত্ব সৃষ্টি হতে পারে। কার্য ঘন্টা কমে গেলে তার আয় কমে যেতে পারে। আ এই সমস্ত বিষয়গুলো তাদের সামনে আসে। ফলে তারা বাধা সৃষ্টি করে থাকে। এরপরে হচ্ছে সামাজিক বাধা। আ সাংগঠনিক যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে অনেক সময় কর্মীদের যে বর্তমান পদমর্যাদা এটা নাও থাকতে পারে। অর্থাৎ চাকরি নাই, পদমর্যাদাও নাই। তো পদও নাই, তার পদমর্যাদাও নাই। এই সমস্ত বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে এই পরিবর্তনের কারণে অনেক সময় এই বাধা সৃষ্টি হয়, কর্মীরা বাধা সৃষ্টি করে থাকে। কারণ এই পদের মাধ্যমে সে সমাজে পরিচিত হয়ে ওঠে। তার পদ না থাকলে সে সমাজে তার মর্যাদা ঠিক রাখতে পারবে না। সেইজন্য তারা বাধা সৃষ্টি করতে পারে। এরপরে যে সাংগঠনিক বাধা, আ সংগঠন যে সাংগঠনিক যে পরিবর্তন সেটি প্রতিষ্ঠানের কাঠামোতে পরিবর্তন আনে। অর্থাৎ সাংগঠনিক পরিবর্তন প্রতিষ্ঠানের যে কাঠামোগত যে বিষয়টি রয়েছে এটাতে পরিবর্তন আসবে এবং অনেক সময় সাংগঠনিক পর্যায়ে আ এই পরিবর্তনের বিষয়টি অর্থাৎ আ সাংগঠনিক পরিবর্তনের ফলে সাংগঠনিক অর্থাৎ প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে যে পরিবর্তন আসে, এই পরিবর্তনটি অনেক সময় প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা এটা মেনে নাও নিতেও পারে। আ যেসব কারণে এই সাংগঠনিক বাধাগুলো দেখা দিতে পারে সেটা এরকম যে ক্ষমতা বা প্রভাব হ্রাসের ভীতি, সাংগঠনিক কাঠামো পরিবর্তনের ভয়, সম্পদের স্বল্পতাজনিত ভয়, স্থায়ী সম্পদে অর্থ আটকে থাকার ভয়। এরকম বিভিন্ন কিছু বিষয় আছে। এই বিষয়গুলোর কারণে অনেক সময় ব্যবস্থাপক এবং কর্মীরা এটা সহজে মেনে নিতে চায় না। ফলে সাংগঠনিক বাধা আসতে পারে। সংগঠনের ভেতর থেকে বাধা আসতে পারে। এরপরে যে বিষয়টি আছে ৫ নম্বর পরিবর্তনের প্রয়োজন সম্পর্কে অজ্ঞতা। অর্থাৎ আ পরিবর্তন প্রয়োজন। আ পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটি বা সংগঠনটি ব্যবসা জগতে টিকে থাকতে পারবে না। কিন্তু পরিবর্তন কি ধরনের সুফল বয়ে আনবে? পরিবর্তনের ফলে বিশেষ কোনো ঝামেলা পোহাতে হবে কিনা? বা কর্মীদের পরিবর্তনের জন্য কোনো রকম বিড়ম্বনা সৃষ্টি হবে কিনা? বা চাকরি হারানোর সংখ্যা থাকবে কিনা? এই বিষয়গুলো আ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এবং অজ্ঞতা থাকার কারণে অনেক সময় কর্মীরা বাধা সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে পরিবর্তন প্রতিনিধির প্রতি প্রতিক্রিয়া। সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে আ যিনি পরিবর্তনের কাজটি করেন, যিনি পরিবর্তন প্রতিনিধি, আ তিনি আ অনেক সময় দেখা যায় তাকে কর্মীরা বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ তার সম্পর্কে যদি পূর্ব কোনো খারাপ অভিজ্ঞতা থাকে, দেখা গেল যে এই পরিবর্তন প্রতিনিধি আ যিনি পরিবর্তনের কাজটি করছেন তিনি এর আগেও পরিবর্তন করেছিলেন কিন্তু সংগঠনের পরিবর্তন করার ফলে সেখানে ফলাফল ভালো হয়নি। ফলে সেক্ষেত্রে এই পরিবর্তন প্রতিনিধির আ ক্ষেত্রে কর্মীরা তাকে বাধা সৃষ্টি করতে পারে। এরপরে যেটি আছে সেটা হলো কিছু হারানোর ভয়। আ অনেক সময় পরিবর্তনের ফলে কর্মীরা কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়। আম মেক্সিমাম কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ কিছু মুষ্টিমেয় কিছু সুফল ভোগ করে। তো এই ধরনের অবস্থায় সংখ্যাগরিষ্ঠ কর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের স্বার্থহানির আশঙ্কায় তারা এটা মেনে নিতে চায় না, তারা বাধা সৃষ্টি করে থাকে। এরপরে যেটি রয়েছে দুর্বল পরিকল্পিত আ পরিবর্তন। অর্থাৎ পরিবর্তন যে প্রক্রিয়াটা, পরিকল্পনাটা এটার মান যদি ভালো না হয় আ এবং নিচু মানের হয় তাহলে সেক্ষেত্রে কর্মীরা একটা বাধা সৃষ্টি করতে পারে। আ এরপরে যেটি রয়েছে চাকরির শর্তাবলী পরিবর্তনের ভয়। এই ধরনের পরিবর্তনের ফলে যদি চাকরির শর্তাবলী পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আ তাদের আর্থিক সুবিধা আ কমে যেতে পারে। তাদের চাকরি হারানোর ভয় সৃষ্টি হতে পারে। এরকম বিষয়গুলো অর্থাৎ চাকরিতে সে যখন যোগদান করে তার ভিতরে কিছু শর্তাবলী থাকে, সেই শর্তাবলী মেনেই সে প্রতিষ্ঠানে যোগদান করে। তো এখানে যদি এই পরিবর্তনের ফলে চাকরির শর্তাবলী পরিবর্তন হয়, সেক্ষেত্রে যদি সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এবং সর্বশেষ বর্তমান কার্যপদ্ধতি পরিবর্তনের ভয়। প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কার্য পদ্ধতির মধ্যে কাজ করে তাদের একটা অভ্যস্ত হয়ে যায়।
এবং তারা সহজে এটা পরিবর্তন করতে চায় না এবং তারা নতুন কিছু শিখতে চায় না। ফলে তারা এই সাংগঠনিক পরিবর্তনে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বিভিন্ন উপাদান সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সফলভাবে পরিবর্তন বাস্তবায়ন। অর্থাৎ পরিবর্তনের যে বিষয়টি, এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, পরিবর্তনের কাজটি কিভাবে সফল করা যায়, তো সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে পরিবর্তনকে মেনে নেওয়ার বিষয়টি সব কর্মচারীদের মধ্যে সমান নয়, এর মানসিকতা সমান থাকে না। কেউ এই পরিবর্তনের বিষয়টি ভালো চোখে দেখে, কেউ আবার এটাকে চাপ মনে করে, কেউ চাপ সহ্য করতে পারে, কেউ করতে পারে না। এবং পরিবর্তন হলে স্বাভাবিকভাবে সবার উপরেই একটি মানসিক চাপ পড়বে এবং এই জন্যই তারা এই মানসিক চাপ থেকে কিন্তু পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করে। অবশ্য যদি ব্যবস্থাপকরা সঠিকভাবে যদি পরিবর্তনের কর্মসূচি কর্মীদের বুঝিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় কর্মীরা সেটা মেনে নিতে পারে। অর্থাৎ ব্যবস্থাপক তাদেরকে বোঝাতে হবে, সফলভাবে তাদেরকে বোঝাতে হবে, সঠিকভাবে বোঝাতে হবে যে পরিবর্তনটি প্রতিষ্ঠানে এবং তার জন্য কোনো ক্ষতি বয়ে আনবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা মেনে নিতে পারবে। তো এখানে ব্যবস্থাপকরা পরিবর্তনের পথে যে সমস্ত বাধা বা অন্তরায় রয়েছে সেগুলো অপসারণের জন্য কতগুলো ব্যবস্থা তারা নিতে পারে। প্রথম যেটি রয়েছে শিক্ষা ও যোগাযোগ, অর্থাৎ যারা কর্মী রয়েছে তাদেরকে এই পরিবর্তনের ব্যাপারে তাদের শিক্ষা দিতে হবে। শিক্ষা মানুষের আচার আচরণ, ব্যক্তিত্ব, প্রত্যক্ষণ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি পরিবর্তন আনয়নে সহায়তা করে। তাই এই পরিবর্তনের ক্ষেত্রে যে বাধাটি কর্মীদের কাছ থেকে আসছে, এটি নতুন করে এগুলো বিষয়ে শিক্ষা দিয়েই এই বাধা দূর করা সম্ভব। এবং এই যে শিক্ষার যে বিষয়টি, এর পাশাপাশি তাদের সামনে একটা ভালো যোগাযোগ, কর্মী এবং ব্যবস্থাপনার মধ্যে একটা ভালো যোগাযোগ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এবং কর্মী এবং ব্যবস্থাপক যদি তারা পরস্পরভাবে তাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে, প্রশিক্ষণ ব্যবস্থাপকরা শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে যদি কর্মীর চক্ষু খুলে দিতে পারে, তাদেরকে বোঝাতে পারে, তাদের সাথে যোগাযোগের কারণে তথ্য দিয়ে তাদেরকে যদি সহযোগিতা করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পরিবর্তনের বাধাটা আর থাকে না। এরপর রয়েছে অংশগ্রহণ। সাংগঠনিক কোনো পরিবর্তনে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে যদি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদেরকে যদি এই পরিবর্তন কর্মসূচিতে যদি অন্তর্ভুক্ত করা হয়, অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হয় এবং তাদের মতামতের ভিত্তিতেই কর্মসূচি প্রণয়ন করে যদি পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে যারা কর্মী আছে তারা বাধা দান করবেন না, বরঞ্চ তারা উল্টো বাধা দান থেকে বিরত থাকবেন এবং এই পরিবর্তনকে তারা মেনে নেবেন। এরপরে যেটি রয়েছে সেটা হলো আলাপ আলোচনা। কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা স্থাপন করেও অনেক সময় বাধা পরিবর্তন করা যেতে পারে। এরপরে যেটা রয়েছে সুযোগ সুবিধা ও সমর্থন আদায়। এটি হলো যে পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট যে বাধা রয়েছে, এই বাধা কর্তৃপক্ষ দূর করার জন্য কর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রস্তাব দিতে পারে। কর্মীদের ভীতি এবং সংশয় যখন উচ্চ পর্যায়ে বিরাজ করে, তখন তাদের বিভিন্ন পরামর্শ, নতুন দক্ষতা অর্জনে প্রশিক্ষণ অথবা বেতন সহ সাময়িক ছুটি ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে তাদের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য সুযোগ সৃষ্টি করতে পারে এবং এর মাধ্যমে কিন্তু এই পরিবর্তনের বিষয়টি গ্রহণযোগ্যতা লাভ করানো যায় এবং বাধা দূর করা যায়। এরপর যেটি হচ্ছে প্রভাবান্বিত করা। ব্যবস্থাপকরা যে পরিবর্তন আনার জন্য যে কৌশল অবলম্বনের মাধ্যমে কিন্তু এখানে বাধা দানকারী কর্মীকে নিজের পক্ষে সুবিধাজনক অবস্থায় নিয়ে আসতে পারে। অর্থাৎ ব্যবস্থাপক যারা রয়েছেন তারা কর্মীদেরকে প্রভাবিত করে, তাদের সাথে আলাপ আলোচনা করে, কৌশল অবলম্বন করে যে তার বিপক্ষে ছিল তাকে কিন্তু পক্ষে নিয়ে আসতে পারে। এর একটি সহজতম উপায় হলো পরিবর্তন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের সময় তাদের প্রত্যাশিত একটি ভূমিকা ঠিক করে দেওয়া, যাতে তারা ব্যবস্থাপকের বুদ্ধিমত্তার কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ এখানে যখন পরিবর্তন হয় বা কর্মসূচি যখন বাস্তবায়ন করা হয়, তখন কর্মীদেরকে এটার সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকে প্রভাবিত করা, যাতে তারা এটাকে সমর্থন দেয়। এরপর যেটি রয়েছে সেটা হলো দমন। যদি ব্যবস্থাপকরা অন্য কোনো কৌশলের মাধ্যমে পরিবর্তনের বাধা দূর করতে যদি ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে তারা অনেকটা জোরের সঙ্গে পরিবর্তন কর্মসূচি তারা চাপিয়ে দিতে পারেন।
এবং এর জন্য যদি কোনো নেতিবাচক কোনো প্রেশার তারা সৃষ্টি করতে পারে, যেটাকে দমন বলা হচ্ছে, এরকম চাপ দিয়ে তারা মানিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে পুরস্কার। ব্যবস্থাপক কর্তৃক এরকম দমনমূলক ব্যবস্থা না নিয়েও একটি সুন্দর পুরস্কার পদ্ধতির মাধ্যমেও কিন্তু এখানে পরিবর্তনকে কর্মসূচিকে সহজ করতে পারে এবং এই যে পরিবর্তনের কারণে পরবর্তীতে তারা কাজ করে পুরস্কৃত হবেন বা এরকম সুযোগ পাবেন, সেক্ষেত্রে তারা কি করবেন, আর বিরোধিতা করবেন না, তারা সহযোগিতা করবেন। এছাড়াও রয়েছে শ্রমিক সংঘের সাথে আলাপ আলোচনা, শ্রমিক নেতাদের সাথে আলোচনা করেও কিন্তু এই ব্যবস্থাপনা কাঠামোতে পরিবর্তন আনা সম্ভব। এবং সর্বশেষে যে বিষয়টি আছে সেটি হলো যে নিরাপত্তা। কর্মীরা সংগঠনে কাজ করে, তাদের প্রয়োজনীয় কাজ করে। তো এখানে কাজের পরিবেশের সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করে। তো এক্ষেত্রে ব্যবস্থাপনা যদি সাংগঠনিক পরিবর্তনের সঙ্গে নিরাপত্তার বিষয়টি জোরদার করেন এবং তাদেরকে যদি বোঝাতে পারে যে তাদের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রেও কিন্তু কর্মীরা এই যে পরিবর্তনে যে তারা বাধা দিত সেটি আর বাধা দিবে না, ফলে সফলভাবে পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে ব্যবস্থাপকরা এরকম বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে সফলভাবে পরিবর্তন বাস্তবায়ন করতে পারেন। এই হলো সাংগঠনিক কাঠামো পরিবর্তনের বিষয়টি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো সাংগঠনিক উন্নয়ন কি। সংগঠন হল, আমরা জানি যে সংগঠন হলো একটি আনুষ্ঠানিক কাঠামো এবং কোনো উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়। অর্থাৎ আমি যদি কোনো উৎপাদন করতে চাই বা ব্যবসায়িক কর্মকাণ্ড করতে চাই, তাহলে আমাকে এটি সংগঠন করতে হবে, সংগঠন তৈরি করতে হবে। কিন্তু এই যে আমরা বললাম যে বিভিন্ন পরিস্থিতিতে বা সুযোগ সুবিধাকে কাজে লাগানোর জন্য আমাদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করার প্রয়োজন পড়ে এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু সাংগঠনিক উন্নয়ন সাধিত হয়ে থাকে। কারণ যার সাংগঠনিক কাঠামোতে যখন পরিবর্তন হবে, তখন সেখানে আধুনিক কাঠামো, উন্নততর কাঠামো তৈরি করা হবে, সুযোগ সুবিধা এবং অনেক কিছু এর মধ্যে সংযোজন করা হবে। তো এর মাধ্যমে কিন্তু সাংগঠনিক কাঠামো উন্নয়ন সম্পাদিত হবে। তো এখানে সাংগঠনিক উন্নয়ন বলতে কোনো প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা বা কর্মকুশলতার উন্নয়ন বোঝায়। অর্থাৎ প্রতিষ্ঠানে যত ধরনের দক্ষতা আছে বা কাজ করার যে কৌশলগুলো আছে, এগুলোর উন্নয়নই হলো সাংগঠনিক উন্নয়ন। সাংগঠনিক উন্নয়নের বিষয়টি কর্মীদের মনোভাব, বিশ্বাস, প্রত্যাশা, আচরণ পরিবর্তনের সঙ্গে জড়িত। এগুলো যদি কর্মীদের এই মনোভাব, বিশ্বাস, প্রত্যাশা বা আচরণ যদি পরিবর্তন হয়, তাহলে সাংগঠনিক উন্নয়ন সম্ভব হবে। তো এই সাংগঠনিক উন্নয়নের প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা প্রথম যে প্রয়োজনীয়তার কথা আছে সেটা হলো যে কৌশল পরিবর্তন। কৌশল বিষয়টি সংগঠন পরিচালনা করার জন্য আমাদের কৌশল লাগবে। কৌশল ছাড়া সংগঠন আমরা পরিচালনা করতে পারবো না এবং কৌশলের মাধ্যমে কিন্তু আমাদের এই সংগঠন পরিচালনা করতে হবে এবং সাংগঠনিক কৌশল যেগুলো রয়েছে, সেই কৌশল যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাংগঠনিক উন্নয়ন করতে হবে। সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে কৌশল পরিবর্তন করা সম্ভব। তো কৌশল পরিবর্তনের মধ্যে যে কথাটি বলছে যে সাংগঠনিক উন্নয়ন, এটা একটি চলমান প্রক্রিয়া। সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের কর্মকৌশল পদ্ধতি এগুলো পরিবর্তন, আধুনিক এবং বিজ্ঞান সম্মত যে কর্মকৌশল, এগুলো সংযোজন করা হয় বা ব্যবহার করা হয়। তো এই সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে কিন্তু এই কৌশলগত পরিবর্তন করা সম্ভব। এরপর যেটা হচ্ছে আদর্শ সংস্কৃতির পরিবর্তন। দীর্ঘদিনের অনুশীলন ও অনুসরণের মাধ্যমে সংগঠনে বিভিন্ন ধরনের সংস্কৃতির সৃষ্টি হয়। তো সংগঠন উন্নয়নের মাধ্যমে কিন্তু এই সংগঠনের আদর্শ এবং যে সংস্কৃতি, এটা পরিবর্তন করা সম্ভব হয়। এরপরে যে হচ্ছে কাঠামো পরিবর্তন। প্রতিষ্ঠান যে কাঠামো রয়েছে, অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে অবকাঠামোর কথা যেটি বলা হচ্ছে, এটি হলো কাঠামো বলতে অবকাঠামো পরিবর্তন। এখানে এই অবকাঠামো পরিবর্তন একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তথাপিও সংগঠনের যখন উন্নয়নের প্রয়োজন পড়ে, তখন এই কাঠামো পরিবর্তন বা বিকাশ বা উন্নয়ন করতে হয়। তো সাংগঠনিক কাঠামো অর্থাৎ অবকাঠামো পরিবর্তনের জন্য কিন্তু সাংগঠনিক উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। সাংগঠনিক উন্নয়ন হলেই কিন্তু কাঠামোগত পরিবর্তন আসে, অবকাঠামো পরিবর্তন আসে। এরপরে যেটি রয়েছে আন্তঃদলীয় সহযোগিতার উন্নয়ন।
সংগঠনে বিভিন্ন ব্যক্তি ও দল কাজ করার ফলে তাদের মধ্যে একটি আন্তঃদলীয় বা বহুদলীয় একটা সম্পর্ক গড়ে ওঠে এবং সাংগঠনিক উন্নয়ন করেও কিন্তু এই দলীয় বা আন্তঃদলীয় সম্পর্ক বজায় রাখা এবং এর উন্নয়ন করা সম্ভব। তো আন্তঃদলীয় সহযোগিতা বা এর যে উন্নয়নের বিষয়টি, এটিও কিন্তু সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে করা সম্ভব। এরপরে দ্বিমুখী যোগাযোগ। আমরা জানি যে ব্যবস্থাপনা এবং কর্মী একটি প্রতিষ্ঠানে তারা কাজ করে এবং কাজের সাথে তারা উভয় পক্ষ যোগাযোগ করে এবং এই যোগাযোগ যত কার্যকর হবে, সংগঠন উন্নত তত ত্বরান্বিত হবে। তো এই সাংগঠনিক যে উন্নয়ন, এই সাংগঠনিক উন্নয়নে কিন্তু এই বিষয়টি যে দ্বিমুখী যোগাযোগ, এইটিও কিন্তু সাংগঠনিক পরিবর্তনের সাথে বা উন্নয়নের সাথে সাথে কিন্তু এখানে দ্বিমুখী যোগাযোগের কিন্তু উন্নয়ন ঘটে থাকে। এরপরে যে বিষয়টি আছে সেটি হলো পরিকল্পিত উন্নয়ন। পরিকল্পিত উন্নয়নের যে বিষয়টি, পরিকল্পনা উন্নয়নের যে বিষয়টি, সেটি হলো যে পরিকল্পনা, যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এর পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্দেশ্য লক্ষ্য স্থির করা হয়, এটা বাস্তবায়ন করা হয়। তো এই যে বিষয়গুলো, এইগুলো পরিকল্পনা উন্নয়নে সাংগঠনিক এই যে বিষয়টি আছে, সাংগঠনিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সাংগঠনিক উন্নয়ন হলেই কিন্তু পরিকল্পনাগুলো উন্নয়ন ঘটে থাকে। এরপরে একত্রীকরণ সংক্রান্ত সমস্যা সমাধান হয়। এখানে যে কথাটি বলা হচ্ছে যে সংগঠনের কাজের সুবিধার জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করার প্রয়োজন পড়ে। তো সাংগঠনিক উন্নয়ন হলে এই 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 যে সমন্বয়, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের যে সমস্যা, সেটি কিন্তু সমাধান করা সম্ভব হয়। তো এছাড়াও নতুনভাবে প্রণোদনা দান করা, সামঞ্জস্য বিধান করা, সার্বিক উন্নয়ন, এই সমস্ত কাজে কিন্তু সাংগঠনিক উন্নয়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই সমস্ত বিষয় উন্নয়নের জন্য আমাদের সাংগঠনিক উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কেন সাংগঠনিক উন্নয়ন প্রয়োজন সেটা আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়া। কিভাবে সংগঠনকে উন্নয়ন করতে হবে? আমরা জানি যে সাংগঠনিক উন্নয়ন একটি জটিল এবং সুবিন্যস্ত প্রক্রিয়া এবং এটা পর্যায়ক্রমে করতে হয়। এই প্রক্রিয়া প্রণয়ন এবং বাস্তবায়ন এক বা একাধিক বছর, এমনকি অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকতে পারে। আমার সাংগঠনিক উন্নয়নের কাজটি একটি প্রক্রিয়া হিসাবে অভিহিত করা হয় এবং যে প্রক্রিয়ায় সংগঠনের সমস্যা চিহ্নিত করার মাধ্যমে পর্যায়ক্রমিক ভাবে তা সমাধানের চেষ্টা চালানো হয়, তাকে সাংগঠনিক উন্নয়ন বলা হয়ে থাকে। অর্থাৎ এটি একটা প্রক্রিয়া, এটার মাধ্যমে সংগঠনের যে সমস্যা চিহ্নিতকরণ করা হয় এবং পর্যায়ক্রমিকভাবে তার সমাধানের চেষ্টা চালানো হয়। এই যে প্রক্রিয়াটি, এটি সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়া। তো এখানে উন্নয়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হচ্ছে কতগুলো পয়েন্টের মাধ্যমে। প্রথমে হলো প্রাথমিক উপসর্গ নির্ণয়। উপসর্গ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো সংগঠনের ভেতরে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটির কথা বলা হচ্ছে। সাংগঠনিক উন্নয়নের প্রথম পদক্ষেপ হলো প্রতিষ্ঠানের প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে, উপসর্গ যেগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং এই চিহ্নিত সমস্যার উপরে ভিত্তি করে কিন্তু উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়। তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই সমস্যাগুলো বা উপসর্গগুলো চিহ্নিত করতে হবে। দ্বিতীয় যে উপাদানটি আসে সাংগঠনিক উন্নয়নের, উন্নয়ন প্রক্রিয়ার যে দ্বিতীয় উপাদান রয়েছে সেটা হলো উপাত্ত সংগ্রহ করা। প্রথম অবস্থায় যে উপসর্গগুলো বা সমস্যাগুলো নিয়ে চিহ্নিতকরণ করা হলো, এই স্তরে এগুলোর উপর থেকে বিভিন্ন তথ্য বা উপাত্ত সংগ্রহ করতে হবে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার পর সেগুলো বিশ্লেষণ করে এবং বিশ্লেষণের মাধ্যমে এগুলো সমাধানের ইঙ্গিত সহকারে কর্মসূচি প্রণয়ন করে এগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। এই হলো দ্বিতীয় পর্যায়ের কাজ। তৃতীয় যে বিষয়টি আসে সেটা হলো তথ্যের ফলাবর্তন এবং বিরোধিতা। অর্থাৎ এই পর্যায়ে সংগৃহীত তথ্য পুনর্বিবেচনা করে বিভিন্ন ব্যক্তির উপর দায়িত্ব প্রদান করা হয় এবং এখানে এরূপ বিরোধের ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ করা হয় এবং সেগুলোকে কমানোর চেষ্টা করা হয়। পরবর্তী পর্যায়ে পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে পরিবর্তনের ক্ষেত্রগুলোকে চিহ্নিত করার কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়। কখনো কখনো বিচ্যুতি থেকে গেলে কিন্তু সম্পূর্ণ কর্মসূচিটি অর্থহীন হয়ে পড়তে পারে। সো এখানে যে কাজটি করতে হবে সেটি হলো যে, যে উপাত্ত সংগ্রহ করা হলো সেই উপাত্তগুলোকে ভিত্তি করে এখানে ফলাফল তৈরি করতে হবে এবং ফলাফলের ভিত্তিতে যে সমস্যাগুলো চিহ্নিতকরণ করা হলো সেগুলো কমানোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং এই সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিতকরণ করতে হবে। যদি সঠিকভাবে চিহ্নিতকরণ করা সম্ভব না হয়
তাহলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ এই যে ফলাফল বের হলো, এটার প্রেক্ষিতে পরিবর্তন আনা হবে। সেই পরিবর্তনের ক্ষেত্রটি যদি সঠিকভাবে চিহ্নিতকরণ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এরপরে যেটা আসছে সেটা হলো কার্য পরিকল্পনা প্রণয়ন আর সমস্যার সমাধান। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটা হলো যে আহ, এই এই যে সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কে কখন কিভাবে কার্য সম্পাদন করবে তা নির্ধারণ করা হয় এবং প্রকৃতপক্ষে সমস্যা শনাক্তকরণ করার পর তার সমাধানের জন্য সমজাতীয় কার্যগুলোকে আলাদাভাবে বিন্যস্ত করতে হয় এবং এক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কৌশলের উদ্ভাবন করা হয় এবং উদ্ভাবিত কৌশলগুলো সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই হলো কার্য পরিকল্পনা প্রণয়ন ও সমস্যা সমাধান, এই উপাদানটি। এরপরে যে কাজটি করতে হয় সেটি হলো, বা যে এই প্রক্রিয়া পরবর্তী যে বিষয়টি আসে সেটি হলো কৌশল বা হস্তক্ষেপ ব্যবহার। অর্থাৎ কার্য পরিকল্পনা প্রণয়নের পর সংগঠনের উন্নয়নের জন্য কোনো ক্ষেত্রে কি ধরনের হস্তক্ষেপ করবে তা নির্ধারণ করতে হবে এবং পরামর্শক এই কৌশল প্রয়োগে অংশগ্রহণকারীদের কে সাধারণত সহযোগিতা করে থাকেন। যারা পরামর্শক রয়েছেন তারা যে এই যে সমস্যাগুলো চিহ্নিতকরণ করা হলো এবং সেই ক্ষেত্রগুলোকে পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে এবং এই প্রক্রিয়া কে কোথায় কখন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করা হচ্ছে এবং সমস্যার সমাধানের জন্য সমজাতীয় কার্যাবলীকে আলাদাভাবে বিন্যস্ত করা হচ্ছে, বিভিন্ন কৌশলের উদ্ভাবন করা হচ্ছে। এইগুলো করার পরে এই কৌশল কিভাবে ব্যবহার করবে বা এই কৌশল ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের হস্তক্ষেপ করা হবে সেটি নির্ধারণ করতে হবে এবং এর জন্য পরামর্শক এই ধরনের কৌশল প্রয়োগে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সহযোগিতা করতে পারে। এবং সর্বশেষে সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়ার সর্বশেষ যে উপাদান সেটা মূল্যায়ন ও আগমন। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তার ফলপ্রসূতা অবশ্যই যাচাই করতে হবে বা মূল্যায়ন করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রয়োজনে সেটা সংশোধনের ব্যবস্থা করতে হবে। এই হলো সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়া। এইভাবে সাংগঠনিক প্রক্রিয়া উন্নয়ন করতে হয়। আমরা শুরুতে বলছি এটি একটি জটিল প্রক্রিয়া। তো এইটি এইভাবে এই স্তরগুলোর অতিক্রমের মাধ্যমে একটি সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়া সম্পাদন হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সাংগঠনিক উন্নয়নের কৌশল। অর্থাৎ আমরা প্রক্রিয়া দেখলাম, এখন আমরা কৌশলটি আমরা আলোচনা করব যে কিভাবে আসলে সাংগঠনিক উন্নয়ন, কোন কৌশলে সাংগঠনিক উন্নয়ন করা যায়। সাংগঠনিক উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। প্রথম যেটি হচ্ছে ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক বিষয়টি হলো এরকম যে ডাক্তার যেমন বিভিন্ন রোগীর বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার রোগ নির্ণয় করেন, যেটাকে আমরা ডায়াগনোসিস বলি। এটি ডায়াগনস্টিক সেন্টারে এই কাজগুলি করা হয়। ঠিক তেমনি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, এই কর্মকর্তাগণ নিযুক্ত বিশেষজ্ঞদের সঙ্গে বসে যে বিদ্যমান যে পরিস্থিতি রয়েছে সেগুলো পর্যবেক্ষণ বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করে ডায়াগনোসিস করে তারা বর্তমান অবস্থা নির্ধারণ করে থাকেন। এটাই হলো ডায়াগনোসিস বা ডায়াগনস্টিক কার্যাবলী। এখানে প্রকৃত সমস্যা অনুমানের জন্য বা বের করার জন্য এখানে বিশেষজ্ঞের মতামত জরিপ, প্রশ্নমালা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, জরিপ, গবেষণা, গ্রন্থাগার পদ্ধতি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, এখানে প্রথম যে কৌশলটি সেটা হলো আগে সমস্যাটাকে সেটা চিহ্নিতকরণ করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো যে কর্মী দল গঠন। দল গঠনের সমস্যা চিহ্নিতকরণ করার পরে এখন এটা সমাধানের জন্য দল গঠন করতে হবে এবং দল গঠন করার পরে এই দলের মধ্যে যারা আছে তারাই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার কর্মপন্থা তারা গ্রহণ করতে পারে, তারা এটা গ্রহণ করবে। এরপর হচ্ছে জরিপ ফলাবর্তন। সাংগঠনিক উন্নয়নের কৌশলের মধ্যে আরেকটি কৌশল হচ্ছে জরিপ ফলাবর্তন। এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন মর্যাদার কর্মীদের মনোভাব, ধারণা, সন্তুষ্টি ইত্যাদি জানার জন্য প্রশ্নমালা প্রণয়ন করা হয় এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের তথ্য সরবরাহকারী অন্যদের অবগত করানো হয়। এতে জরিপে অংশগ্রহণকারী সবাই পরস্পরের ধারণা জানতে পারে এবং সাংগঠনিক উন্নয়নের লক্ষ্যে তারা নিজেদের তৈরি করতে পারে। অর্থাৎ এখানে যে কৌশলটির কথা বলা হচ্ছে সেটা হলো যে এখানে সংগঠনের যে বিভিন্ন পদে বা স্তরে যে কর্মীরা কাজ করেন, যে ব্যবস্থাপকরা কাজ করেন, বিভিন্ন পদে যে কর্মী যারা কাজ করেন তাদের মনোভাব, ধারণা বা তাদের সন্তুষ্টি কেমন এটা জানার জন্য প্রশ্নমালা তৈরি করা হয় এবং জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়
এবং তথ্য সংগ্রহ করে তারা যারা জরিপ করছে তারাও এটা সম্পর্কে তাদেরকে জানানো হয়, বা যাদের কাছে তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদেরকেও জানানো হয় এই সম্পর্কে, এবং এর মাধ্যমে পরস্পর সম্পর্কে জানতে পারে, যে এর ফলে এইভাবে সাংগঠনিক উন্নয়নের কাজটি করা যেতে পারে। এরপর হচ্ছে শিক্ষা। আমরা সাধারণত শ্রেণীকক্ষ প্রদত্ত প্রশিক্ষণকে আমরা শিক্ষা বলে থাকি। এই ধরনের শিক্ষা কর্মীদেরকে প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে কেবল সাহায্য করে না, এটি কর্মীদেরকে সংবেদনশীলতাও শিক্ষা দেয়। অর্থাৎ এখানে সাংগঠনিক উন্নয়নে আরেকটি পদক্ষেপ হলো কর্মীদেরকে শিক্ষা দিতে হবে, এবং শিক্ষাদানের মাধ্যমে কিন্তু তাদেরকে দক্ষতা বৃদ্ধি করতে হবে, এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তার জ্ঞান অর্জনে, প্রযুক্তিগত জ্ঞান অর্জনে তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার মাধ্যমে তারা সাংগঠনিক উন্নয়ন এই কাজটি সম্পাদন করতে হবে। এরপরে যে কৌশলের কথা বলা হচ্ছে সেটা হলো আন্তঃদলীয় কার্যক্রম। আন্তঃদলীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে সাংগঠনিক উন্নয়নের কাজ করা যায়। সংগঠনের ভেতরে বিভিন্ন ধরনের দল থাকে, এবং এই দলের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় তারা আলাপ আলোচনা করে। তাদের সমস্যা থাকলে সমস্যাগুলো তুলে ধরে, কোনো মতপার্থক্য থাকলে, দ্বন্দ্ব থাকলে সেটা তারা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে, পারস্পরিক সমমর্মিতা বৃদ্ধি পায়। অতএব আন্তঃদলীয় কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে কিন্তু সাংগঠনিক উন্নয়ন করা সম্ভব। এরপরে যে রয়েছে তৃতীয় পক্ষের শান্তি উদ্যোগ, অর্থাৎ প্রতিষ্ঠানে বিদ্যমান যে পারস্পরিক দ্বন্দ্ব বা সংঘাত ও সংকট এগুলো দূর করার জন্য এখানে পরামর্শক নিয়োগ করা যেতে পারে। পরামর্শদাতারা বিভিন্ন ধরনের মধ্যস্থতা বা মত বিনিময়ের মাধ্যমে ব্যক্তিগত, দলীয় ও সাংগঠনিক দ্বন্দ্ব কিন্তু তারা মেটানোর চেষ্টা করতে পারেন। এভাবেও সাংগঠনিক উন্নয়ন করা সম্ভব। এছাড়াও প্রযুক্তি কাঠামোগত যে কার্যক্রম, অর্থাৎ প্রযুক্তির যে পরিবর্তন, এবং এই প্রযুক্তির পাশাপাশি প্রযুক্তির যে কাঠামোটি রয়েছে, এই প্রযুক্তি কাঠামো বলতে সংগঠনের যে কাঠামো প্রণয়ন করা হয় এবং এক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয় এটাকে প্রযুক্তি কাঠামো কার্যক্রম বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে সংগঠনের কাঠামোগত পরিবর্তন, যেমন বিকেন্দ্রীকরণ, সম্প্রসারণ, কাঠামো পরিবর্তন, কর্মসূচি অর্থাৎ এই বিষয়গুলো পরিবর্তনের মাধ্যমে কিন্তু সাংগঠনিক পরিবর্তন আনয়ন করা সম্ভব হয়। এছাড়াও প্রক্রিয়া পরামর্শ, জীবন ও জীবিকা পরিকল্পনা, নিবিড় শিক্ষা পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, ব্যবস্থাপনাকীয় গ্রিড ইত্যাদি বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে কিন্তু সাংগঠনিক উন্নয়ন কৌশল গ্রহণ করা যেতে পারে এবং সাংগঠনিক উন্নয়ন করা যেতে পারে। তো শিক্ষার্থীরা আর যে পয়েন্টগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে, আশা করি বুঝতে পারবে। সীমিত পরিসরে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করা সম্ভব হচ্ছে না। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো একটি সাংগঠনিক উন্নয়নের মডেল। এখানে সাংগঠনিক উন্নয়নের একটি মডেল দেওয়া আছে। এটি H.M. রাশ নামে একজন ব্যক্তি এই সাংগঠনিক উন্নয়নের মডেলটি দাঁড় করিয়েছেন। আমরা জানি যে সাংগঠনিক উন্নয়ন একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনোভাবে এটি উন্নয়ন করা যায় না। এটি করার জন্য একটি মডেলের প্রয়োজন পড়ে, একটা ধারাবাহিক প্রক্রিয়ার প্রয়োজন পড়ে। তো H.M. রাশ উনি সাংগঠনিক উন্নয়নের একটি মডেল দাঁড় করিয়েছেন, সেই মডেলটি আমরা আলোচনা করছি। মডেলে প্রথমে দেখা যায় সমস্যার স্বীকৃতি। আমরা প্রথমে বলছি সংগঠন একটি জটিল প্রক্রিয়া, এখানে বহুবিধ সমস্যা বিদ্যমান। এইসব সমস্যাকে চিহ্নিত করা এবং এই সমস্যার মূল খুঁজে বের করা সহজ কাজ নয়। তাই ব্যবস্থাপনাকে প্রথমে সমস্যা চিহ্নিত করতে সাধারণত ব্যবস্থাপনা প্রথমে সমস্যা চিহ্নিত করতে চায় এবং এরপরে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা যে আসলে সমস্যা সেটা তার স্বীকৃতি প্রদান করতে চায়। তো প্রথমে সমস্যা চিন্তাকরণ করতে হবে এবং এটি যে সমস্যা সেটি স্বীকৃতি দিতে হবে। এরপরে যেটি আসবে সেটা হলো সাংগঠনিক উপসর্গ নির্ণয়, অর্থাৎ সংগঠনের ক্ষেত্রে সংগঠনের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে বা উপসর্গ রয়েছে সেগুলো চিন্তাকরণ করতে হবে। এখানে উপসর্গ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটি হলো সমস্যা, অর্থাৎ সাংগঠন উন্নয়নের যে প্রাথমিক পর্যায়ে যে সমস্যা বা উপসর্গ সেটা প্রথমে নির্ণয় করতে হবে এবং যে সমস্যাকে চিহ্নিত করা হলো তার প্রকৃতি নির্ধারণ করে শীর্ষ ব্যবস্থাপনা এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করার জন্য ব্যবস্থাপকদের তাদের সাথে বসতে হবে এবং বসে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এর মাধ্যমে সাংগঠনিক উন্নয়ন করতে হবে। এরপরে এই মডেলের তৃতীয় যে স্তর আছে সেটা হলো ফলাবর্তন। সাংগঠনিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অংশগ্রহণকারীরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ
সাংগঠনিক উন্নয়নের জন্য যে বিভিন্ন পক্ষ থাকে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থাকে, এদের সঙ্গে যারা সাংগঠনিক উন্নয়নের কাজটি করবেন, যারা অংশগ্রহণ করেছে তারা আলোচনা করবেন, আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং এই যে সিদ্ধান্তের বিষয়টি এইটা কতটুকু সঠিক সেটা ফলাবর্তনের মাধ্যমে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তারা যাচাই করবে এবং বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা তারা গ্রহণ করবে। এরপরে যে বিষয়টি আসে সেটা পরিবর্তন কৌশল উন্নয়ন। এই পর্যায়ে যে সমস্যাটা নির্ধারণ করা হলো এবং এই পর্যায়ে যে কাজটি করতে হবে সেটা হলো যে এই পর্যায়ে বাস্তব কাজের সঙ্গে পরিকল্পনার তুলনা বা বিচ্যুতি বা ব্যবধান পরিমাপ করতে হবে। অর্থাৎ পূর্বে যে কৌশল বা পরিকল্পনা নেওয়া হয়েছিল সেইটি পরিবর্তিত পরিস্থিতির সাথে কতটুকু অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো বিচ্যুতি আছে কিনা সেগুলো পরিমাপ করতে হবে। এবং যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা বা বিচ্যুতি ধরা পড়ে তাহলে সেটা সংশোধনের ব্যবস্থা করতে হবে। এরপর যেটি হচ্ছে পরিমাপ ও মূল্যায়ন। সাংগঠনিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপে হলো হচ্ছে কার্যকর মূল্যায়ন এবং তা অনুসরণ করা। অর্থাৎ এখানে যে প্রক্রিয়াটা নেওয়া হলো সাংগঠনিক উন্নয়নের জন্য সেটি আসলে ঠিকমতো কাজ করছে কিনা সেটি মূল্যায়ন করতে হবে এবং এই খাতে পরামর্শদাতারা বাস্তবায়ন কার্যক্রম মূল্যায়ন করে এবং পাশাপাশি তারা এটা অনুসরণ করার তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই অবস্থায় আবার পরিমাপ ও মূল্যায়ন করতে হবে এবং সর্বশেষে যেটি আছে মধ্যস্থতা। সাধারণত কার্য পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার পর এই প্রক্রিয়া অর্থাৎ এই যে সাংগঠনিক উন্নয়নের প্রক্রিয়া এটি সম্পূর্ণ হওয়ার পর এই প্রক্রিয়াটি শুরু হয়। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীর সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চালানো হয়। সংগঠনের কর্মীদের চিন্তাধারা, আচরণ, কার্যক্রম ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে যে উদ্ভূত যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানের করার জন্য ব্যবস্থাপনা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে কি হয় সংগঠনের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো সাংগঠনিক উন্নয়নের মডেল। প্রথমে সমস্যা বের করতে হবে এবং সেটি যে সমস্যা সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক উন্নয়নে প্রাথমিক কিছু সমস্যা রয়েছে বা উপসর্গ রয়েছে সেটা চিহ্নিতকরণ করতে হবে এবং এটা সমস্যাটার ধরন কেমন এটি শীর্ষ ব্যবস্থাপনা এবং কর্মীরা নিয়ে আলাপ আলোচনা করবে। এর ফলাবর্তন সাংগঠনিক উন্নয়নের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বা অংশগ্রহণকারী রয়েছে তাদের সাথে এই সাংগঠনিক উন্নয়নের ফলাফল কি সেটা নিয়ে তারা আলোচনা করবেন। ফলাবর্তন পর্যালোচনার মাধ্যমে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে যাচ্ছে সেটা গ্রহণযোগ্যতা তারা যাচাই করবেন। প্রয়োজন বোধে সংশোধনমূলক কাজকর্ম সংশোধনের ব্যবস্থা করবেন। এছাড়াও সাংগঠনিক উন্নয়ন প্রক্রিয়ায় সর্বশেষে তারা যে কার্যক্রম নিয়েছে সেটা মূল্যায়ন করবে এবং এই মূল্যায়নের ক্ষেত্রে পরামর্শদাতা যারা তারা মূল্যায়নের ব্যবস্থা করবে এবং প্রয়োজনে দিক নির্দেশনা দিবে এবং সর্বশেষে এখানে এই কাজটি সাংগঠনিক উন্নয়নের কাজটি শেষ হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে যারা সাংগঠনিক উন্নয়নের কাজে অংশগ্রহণ করেছিল তারা আলাপ আলোচনা করে সমস্যার সঙ্গে যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের চেষ্টা চালাবেন এবং এই সংগঠনের যারা কর্মী রয়েছে সংগঠনের কর্মচারীদের যে চিন্তাধারা, আচার আচরণ, কার্যক্রম ইত্যাদি বিষয় ভিত্তি করে যদি কোনো সমস্যা উদ্ভব হয় তাহলে ব্যবস্থাপনা মধ্যস্থতাকারী হিসাবে তাদের সাথে বসে আলাপ আলোচনা করে সে সমস্যার সমাধান করবেন এবং এভাবে সাংগঠনিক উন্নয়নের কাজটি সম্পাদন করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো সাংগঠনিক উন্নয়নের মডেল। তো আজকে আমরা এই সাংগঠনিক উন্নয়নের মডেল আলোচনার পরে আমরা এই যে সাংগঠনিক উন্নয়নের কার্যক্রম এটির যে মূল্যায়নের যে সমস্যা অর্থাৎ সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম সঠিক হয়েছে কিনা সেটা মূল্যায়নের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমের কার্যকারিতা নির্ধারণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ সাংগঠনিক উন্নয়নে যে কার্যক্রমটা নেওয়া হচ্ছে এটা কতটুকু কার্যকর এটা নির্ণয় করা খুবই কষ্টকর। তোমরা সাংগঠনিক উন্নয়নের মডেল বা অন্যান্য যে বিষয়গুলো আলোচনা করেছে সেটা আলোচনা শুনে বুঝতে পারছো যে আসলে এটা প্রক্রিয়াটা খুব একটা সহজ কোনো বিষয় নয়। তো এইটি কার্যকারিতা কতটুকু উন্নয়নে কার্যক্রমের কার্যকারিতা কতটুকু সেটা মূল্যায়নের সমস্যা রয়েছে। প্রথম যে সমস্যা আসছে সেটা পরিমাপের সমস্যা। সেটা হলো যে সাংগঠনিক উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপরে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানের প্রভাব থাকে। এসব উপাদানের সংখ্যা, প্রকৃতি এবং মাত্রা পরিমাপ করা বেশ ঝামেলাপূর্ণ। অর্থাৎ সংগঠনের উপরে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে সমস্ত পরিবেশগত উপাদানগুলো বা যে উপাদানগুলো তাদের উপরে প্রভাব বিস্তার করতেছে এদের সংখ্যা কত, এদের ধরন কেমন, এদের মাত্রা কেমন এটা কিন্তু নির্ণয় করা খুব ঝামেলার কাজ।
ফলে এই কারণে এই সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমের কার্যকারিতা আসলে কতটুকু হবে সেটা সঠিকভাবে পরিমাপ করা যায় না। এরপর হচ্ছে পূর্বানুমানের সমস্যা, অর্থাৎ সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমের যে কার্যকারিতা এটি যদি পরিমাপ করতে হয় তাহলে এই কার্যক্রমের বাস্তবায়নের আগে অবস্থার সঠিক ধারণা থাকতে হবে। অর্থাৎ সাংগঠনিক কার্যক্রমে এই কার্যকারিতা পরিমাপ যখন আমরা করতে যাব, পূর্বে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমের অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। অর্থাৎ এটা এমন যে প্রশিক্ষণ দানের আগে কোনো কর্মীর আচরণ যোগ্যতা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু প্রশিক্ষণ কার্যক্রম সঠিক হবে না। অতএব এই উন্নয়ন কর্মকাণ্ডর কার্যকারিতা পরিমাপ করতে গেলে উন্নয়ন কর্মকাণ্ড চলার আগের পরিস্থিতি কি ছিল আর বর্তমান অবস্থা কি সেই সম্পর্কে এখানে এটি পূর্বানুমান করতে হবে, কিন্তু এর অধিকাংশ ক্ষেত্রে এটা পূর্বানুমান করা অনেক কঠিন। এরপরে তৃতীয় যেটি আছে সেটা হলো সফলতা প্রমাণের চেষ্টা। এখানে সাংগঠনিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শদাতা নিয়োগ করা হয়। পরামর্শদাতাকে প্রচুর অর্থ দেওয়া হয় এবং এই অর্থের পরিমাণ অনেক বেশি থাকে এবং পরামর্শদাতা কোম্পানি, এখানে পেশাদার যারা পরামর্শদাতা কোম্পানি রয়েছে এরা পরামর্শ দিয়ে থাকে এবং প্রচুর অর্থ এখানে তারা পেয়ে থাকে। ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এরূপ কার্যক্রমে তারা কার্যকারিতা পরিমাপের দায়িত্ব গ্রহণ করে থাকে। ফলে তারা তাদের সুনাম অর্জনের জন্য পরিবর্তিত যে পরিস্থিতি বা প্রবর্তিত পরিবর্তনের ইতিবাচক দিকটি তারা শুধুমাত্র তুলে ধরে। তারা দেখাতে চায় তারা যে সাংগঠনিক পরিবর্তন এনেছে বা উন্নয়ন করেছে এইটা সঠিক আছে এবং ইতিবাচক আছে। এটি তারা, যেহেতু এরা এই কাজটি সাংগঠনিক উন্নয়নের কাজটি করে তারা প্রচুর পরিমাণ অর্থ নিয়েছে, ফলে তারা যে সফল এটি শুধুমাত্র দেখানোর চেষ্টা করে। ফলে এই সমস্ত কারণে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম মূল্যায়নের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো যে এই যে সমস্যাগুলো, এই সমস্যার সময় দূর করে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমে যদি অর্থবহ করতে হয় তাহলে কতগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। সেটা হলো প্রথমটি হলো ক্ষেত্র নির্বাচন। অর্থাৎ সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম যদি অর্থবহ করতে হয় সবার আগে এরূপ কার্যক্রম কোথায় প্রয়োগ করা হবে সেটি ক্ষেত্র আগে নির্ধারণ করতে হবে। অর্থাৎ সঠিক ক্ষেত্র যদি চিহ্নিতকরণ করা না যায় তাহলে কেন্দ্রের সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখানে ব্যবস্থাপনা প্রায়শই পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে কোথায় সাংগঠনিক উন্নয়নের কাজ করবে সে প্রয়োগ ক্ষেত্র নির্ধারণ করে থাকে। তো সেক্ষেত্রে এই প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এই সমস্যা উত্তরণের জন্য আগে উন্নয়নের ক্ষেত্র নির্বাচন করতে হবে। এরপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো তথ্য সংগ্রহ নিয়মাবদ্ধ পদ্ধতির উন্নয়ন করতে হবে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য একটি সঠিক পদ্ধতি তৈরি করতে হবে। অর্থাৎ প্রবর্তনের আগে এবং পরের অবস্থা যেটি ছিল, অর্থাৎ প্রবর্তনের আগে পরিস্থিতি কিরকম ছিল এবং পরের অবস্থা কেমন সেটি সম্পর্কে এখানে তথ্য সংগ্রহের জন্য একটি নিয়মাবদ্ধ পদ্ধতি এখানে বের করতে হবে বা ব্যবহার করতে হবে এবং এর মাধ্যমে এখানে তথ্য সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এরপরে তৃতীয় যে কাজটি করতে হবে যে এই যে তথ্য সংগ্রহ হলো এগুলো বিজ্ঞানসম্মতভাবে এটা বিশ্লেষণের কাজ করতে হবে। বিশ্লেষণের কাজ যদি সঠিক হয় তাহলে কিন্তু সঠিকভাবে উন্নয়ন কার্যক্রম করা সম্ভব হবে। এরপরে সর্বশেষে যে স্তরটি আসে সেটা হলো কার্যকারিতা মূল্যায়ন। এখানে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম মূল্যায়নে নিরপেক্ষ তৃতীয় পক্ষ কর্তৃক এটা সম্পাদন করতে হবে। সাধারণত যাদের এই ধরনের পরিবর্তনের সাথে নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে এরকম ব্যক্তিদের এখানে সংযোগ করা যাবে না। যারা একেবারে নিরপেক্ষ এদেরকে দিয়ে কার্যকারিতা মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, তাহলে সেক্ষেত্রে মূল্যায়নটি সঠিক হবে। আর মূল্যায়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা পারদর্শী তাদেরকে দিয়ে এই মূল্যায়নের কাজটি করতে হবে। তো এই হলো সাংগঠনিক উন্নয়ন কার্যক্রম মূল্যায়নের বিষয়টি এবং মূল্যায়নের কি সমস্যা সেটি আমরা জানলাম এবং পাশাপাশি এটা দূরকরণের জন্য, এই সমস্যাগুলো দূরকরণের জন্য অ্যাকচুয়ালি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার প্রিয় শিক্ষার্থীরা সেটাও আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এই অধ্যায়ের 11তম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ। তো আমরা জানলাম যে এই ব্যবস্থাপনা পরিবর্তন অর্থাৎ সাংগঠনিক পরিবর্তন কি, সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা কি, কিভাবে সাংগঠনিক পরিবর্তন হয়, সাংগঠনিক পরিবর্তনের ধরন কেমন, সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে এর প্রক্রিয়া কি,
সাংগঠনিক পরিবর্তনের মডেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সর্বশেষে সাংগঠনিক উন্নয়ন কার্যক্রমটি যে পরিচালনা করা হচ্ছে এটা কতটুকু কার্যকর বা এর মূল্যায়নে কি সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর জন্য তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকমেন্ডেড যে বুক আছে, বইগুলো আছে, জন ডব্লিউ নিউস্ট্রম এবং কিথ ডেভিসের যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার যে বইটি আছে এবং পাশাপাশি স্টিফেন পি রবিন্সের যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বই রয়েছে সেটি তোমরা ফলো করবে এবং আমাদের দেশে প্রচলিত যে সমস্ত মানসম্পন্ন বই রয়েছে সেগুলো তোমরা ফলো করবে। আশা করি তোমরা এই যা প্রথম অধ্যায় থেকে শুরু করে 11তম অধ্যায় যা কিছু আলোচনা করলাম তোমরা বুঝতে সক্ষম হয়েছো। পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি এই তোমাদের এই বাংলাদেশে যে করোনার যে পরিস্থিতি চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তোমরা ক্লাসে যেতে পারছো না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এই অনলাইনের মাধ্যমে যে তোমাদের এই সমস্যা দূরীভূত করেছে, আশা করি তোমরা উপকৃত হচ্ছ। এই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং অন্যান্য পর্যায়ে যত কর্মকর্তা সহকর্মী রয়েছেন এবং এই যে অনলাইন কার্যক্রম পরিচালনা যারা কমিটি রয়েছেন এবং আমার যে কোর্স কোঅর্ডিনেটর রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ।